আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সরাসরি ডাক্তার অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমরা আজকে অনুষ্ঠানে দেখব বিআরবি হসপিটালস লিমিটেডের সৌজন্যে। দর্শক, আমাদের আজকের প্রসঙ্গ গ্যাস্ট্রাইটিস ও পাকস্থলীর ক্যান্সার। চমৎকার একটা প্রসঙ্গ। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন যিনি জিআই, ব্রেস্ট এবং ক্যান্সার সার্জন, সহযোগী অধ্যাপক মার্কস মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে এবং যিনি কনসালট্যান্ট অ্যাপোলো হসপিটাল, ল্যাবকল, ক্যান্সার এবং যে সার্জারির কথা বলবো আমরা আজকে, আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন যে গ্যাস্ট্রাইটিস এর পাশাপাশি পাকস্থলীর ক্যান্সার, এই কথাগুলো পরিষ্কার জানা দরকার। আমাদের সাথে আছেন ডক্টর ইকবাল মাসুদ খান। কেমন আছেন? দর্শক, আমরা আলোচনায় থাকব, তবে ভেবেচিন্তে প্রশ্ন করবেন, কারণ গ্যাস্ট্রিক কথাটা সবাই জানেন, কিন্তু পাকস্থলীর ক্যান্সার এলো কী করে, এ তথ্য জানা দরকার। আসুন পাকস্থলীর ব্যাপারে আমরা আসি। পাকস্থলীর ক্যান্সার প্রসঙ্গটা আসবে। গ্যাস্ট্রাইটিসের সাথে পাকস্থলীর ক্যান্সার সম্পর্ক কেন? আসলে মূলত গ্যাস্ট্রাইটিসের যে রোগ যেটা, রাইট, এইটার যে কারণ এটা যদি আমরা জানি, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া নামের একটা ব্যাকটেরিয়ার কারণে গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডের সমস্যা হয়ে থাকে। তো দেখা গেছে যে 95% ক্ষেত্রে রুগীদের এই জীবাণুর কারণেই কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। আর স্টাডি করে এটুকু জানা গেছে যে যাদের এইচ পাইলোরি ব্যাকটেরিয়া অনেকদিন ধরে পাকস্থলীতে থাকে, তাদের আপনার পাকস্থলী একটা কোটিং আছে, আমরা মিউকোজাল লাইনিং বলি, এই লাইনিংয়ের একটা পরিবর্তন আসে এবং এই পরিবর্তনটা আস্তে আস্তে কালেক্রমে আপনার ক্যান্সারের দিকে রূপ নেয়। দর্শক মনে একটা প্রশ্ন আসতেই পারে, জীবনযাপনের কি অভ্যেস বা এর পেছনে কী কারণ রয়েছে? আসলে জীবনযাপনের যে ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যারা আপনার প্রিজারভেটিভ জাতীয় খাদ্য বেশি খেয়ে থাকেন তাদের, এবং যারা স্মোকার, যারা হচ্ছে অতিরিক্ত লবণ খান, এবং যারা সি ফুড বেশি খেয়ে থাকে তাদের, এবং যারা হচ্ছে কি ধরেন আমাদের বিভিন্ন দেশে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ফুডে বিভিন্ন ধরনের আপনার অ্যাডাল্ট্রেশন হচ্ছে এখন, এই যে ফুড প্রিজারভেটিভের জন্য, এই যে ফরমালিন জাতীয় দ্রব্য যেগুলো, তো এই সকল কারণে দেখা যাচ্ছে যে আপনার ক্যান্সারের প্রাদুর্ভাব অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা। আমরা জানবো, একটা ফোনে যাই, কথা বলি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ফরিদা ইয়াসমিন মিরপুর থেকে বলছি। জি, কি জানতে চান বলুন। টিউমার আছে, এক সপ্তাহ যাবত ধরা পড়ছে, ওটা কি পদ্ধতি করা যায় এটা জানতে চাই একটু। যদি আবার একটু স্পষ্ট করে বলেন। আমি ফরিদা ইয়াসমিন মিরপুর থেকে বলছি। জি, আমার জ্বরের মধ্যে টিউমার ধরা পড়ছে, ছোট্ট, বুঝছেন। এখন আমার নাকের পলিসিটি সমস্যা আছে এবং ডায়াবেটিস, তারপরে প্রস্রাব ইনফেকশন আছে, জ্বরের টিউমার। এখন এটা স্থায়ী পদ্ধতি কি করা যায়? আপনার বয়স কত? ডাক্তারে দিছে। আপনার বয়স কত? টিউমার ওষুধ দেয় নাই। আমার বয়স 37-38 হবে। 38 বছর। জি, আপনি আমাদের সাথেই থাকুন। জি, আচ্ছা, মূলত উনি যেটা বললেন যে জ্বরের ওনার টিউমার যেটা আছে, আমার ওনার জন্য আমার যেটা সাজেশন যেটা থাকবে, এটা আরেকটু ওয়ার্কআপ করা দরকার আছে। এক নম্বর হচ্ছে নিশ্চয় টিউমারটা জানতে পারছেন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে, তো এটা একটা আমরা প্যাপসমিয়ার বলি, এটা একটু করুক। আর করার পরে তারপর যদি গাইনোকোলজিস্টের সাথে আলাপ আলোচনা করলে, অথবা ক্যান্সার বিশেষজ্ঞের সাথে যদি আলাপ আলোচনা যদি করে, তাহলে উনি এটা। ধন্যবাদ। আমরা একটা আলোচনায় আসি যে আমাদের দেশে গ্যাস্ট্রিক বা পাকস্থলী রোগে অনেকে ভোগেন। ক্যান্সারটা পরবর্তী একটা পর্যায়ে চলেই আসে, কিন্তু আমরা প্রায় যেটা করি, বিভিন্ন ওষুধ খেতে চেষ্টা করি, দোকান থেকে কিনে ওষুধ খেয়ে দমন করতে চেষ্টা করি। এই ব্যাপারে মন্তব্য জানতে চাই। এটা আমি সবসময় বলি যে আমাদের ওভার দ্য কাউন্টার ড্রাগ যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, ইউজুয়ালি এই ওষুধগুলো হচ্ছে গিয়ে বাইরে যেটা উইদাউট প্রেসক্রিপশন এবং উইথ প্রেসক্রিপশন কতগুলো মেডিসিনস ডিফাইন করা আছে, কোগুলো আপনার প্রেসক্রিপশন ছাড়া নিতে পারবে, কোগুলো প্রেসক্রিপশন সহ নিতে পারবে। তো আমাদের দেশে এরকম স্পেসিফিক অথবা রিজিড কোনো রেস্ট্রিকশন কিন্তু নাই, অথবা আমরা মানি না। তো যার জন্যে দেখা যাচ্ছে যে আমি ওভার দ্য কাউন্টারে যে সকল ওষুধ আমাদের নেওয়ার কথা না, যেগুলো অথবা সেকেন্ড অথবা থার্ড জেনারেশনের অ্যান্টাসিডস অথবা অ্যান্টি আলসারেন্ট ওষুধগুলো, ওগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো ওভার দ্য কাউন্টার হিসেবেই আমরা পাচ্ছি। তো যার জন্য দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্ট গ্রুপটা বেড়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, আমরা যে এই যে চিকিৎসা ক্ষেত্রে আমরা যখন কম্বিনেশনে যাই, তখন দেখা যাচ্ছে যে আসলে রুগীদের এই ওষুধগুলো আর কাজ করছে না। তো আমার জন্য অ্যাডভাইস যেটা থাকবে হচ্ছে কি, দুটা জিনিস। একটা হচ্ছে কি, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা যদি যাদের 4 সপ্তাহ অতিরিক্ত যদি হয়ে যায়, তাদের একটা এন্ডোস্কোপি করা উচিত, এবং এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আছে কি না। কারণ কি, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যাদের আছে তাদের কিন্তু এরকম ওভার দ্য কাউন্টার জাস্ট অ্যান্টাসিডস খেলে কিন্তু হবে না, যেহেতু একটা ব্যাকটেরিয়া এবং এটা একটা জীবাণু। এটার জন্য আপনার কম্বিনেশন অফ থেরাপিজ আছে উইচ ইজ ডিমার্কেটেড। এগুলো কিন্তু আমরা বেসিক্যালি আমাদের নিজেদের মন করা কিছু না, এগুলো একটা ফর্মুলেটেড একটা থেরাপি। তো যার জন্যে
এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস যদি থাকে তাহলে কিন্তু আপনার ওভার দ্য কাউন্টার অ্যাসিডিটির ওষুধ খেলে কিন্তু কাজে দিবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই জন্য তাদের উচিত হবে 4 সপ্তাহের অতিরিক্ত যাদের এইসব সমস্যা ভুগছেন তাদের উচিত হবে একজন ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া এবং পরবর্তীতে এন্ডোস্কোপি এবং এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আছে কিনা জেনে নিয়ে তারপর হচ্ছে আগানো। সুস্পষ্ট পরামর্শ আপনি দিলেন, কিন্তু আমাদের দেশে অনেকেই মাঝে মধ্যে খান, মাঝে মধ্যে ছেড়ে দেন এই ওমিপ্রাজল, এসোমেপ্রাজল, আবার দেখা যাক খোঁজলে মানে প্রায় 1 বছর পার করে দিলেন। দীর্ঘদিন যে ওষুধ খাওয়া প্রবণতা, এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি? আসলে দীর্ঘদিন ওষুধ খাওয়া প্রবণতাটা আসলে আমি কখনো সাপোর্ট করবো না, একটা মাত্র কারণ রেজিস্ট্যান্ট গ্রুপগুলো অনেক চলে আসে। আর অ্যান্টাসিডস ওষুধগুলা ধরেন আমরা এসমোপ্রাজল অথবা ওমিপ্রাজল যে ওষুধগুলো আছে, পিপিআইস যেগুলো, এগুলো যেটা হয় কি পরবর্তীতে দেখা যায় যে পাকস্থলীর যে নিজস্ব যে অ্যাসিড প্রডিউস করার যে ক্যাপাসিটিগুলো এটা কিন্তু হারায় ফেলে। কারণ এগুলো এত সেলুলার লেভেলে কাজ করে, তো যার জন্য দেখা যাচ্ছে যে তখন কিন্তু ওরা এই বদহজমের কারণে কিন্তু ভুগবে, বিকজ পাকস্থলীতে অ্যাসিড হবে, এটা ন্যাচারাল। এখন কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা অতিমাত্রায় হচ্ছে অথবা ডায়েটারি হ্যাবিটের কারণে এর আপনার তারতম্য হচ্ছে, তো যার জন্য আমরা ওষুধ দিয়ে কিছুটা রেগুলেটেশন করার চেষ্টা করি। এটা গেলে একটা প্রক্রিয়া। আরেকটা জিনিস যেটা আছে যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের সিমটমের মতো অন্যান্য কারণে হতে পারে, যেমন অনেক সময় দেখা যায় যে আমরা রিফ্লাক্স ডিসঅর্ডার বলি, যেটা হচ্ছে খাদ্য নালী এবং পাকস্থলীর জাংশন পয়েন্টে যেটা হয়, এটা গেল। অনেক সময় দেখা যায় হার্নিয়েশনের কারণে হচ্ছে। তো এই যে আমাদের কতগুলা ডিস্টিংটিভ ওয়েতে যে কোথায় আসলে লিজন অথবা কোথায় আসলে সমস্যা, এটা না জেনে আমরা যদি ওষুধ যদি দিয়ে থাকি তাহলে কিন্তু সিমটমলেস অথবা সিমটম ফ্রি কিন্তু করা যাবে না পেশেন্টকে। এই জন্য অ্যাজ ফিজিশিয়ানস আমাদের যেটা করা উচিত যে এন্ডোস্কোপি করার উপদেশ আমি এই কারণে দিই যে অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে কোন জায়গাটার জন্যে তার এই সমস্যা হচ্ছে, খাদ্যনালী, পাকস্থলী না অন্ত্র। তো এখন এই 3টে জায়গার সিমটমস কিন্তু মোরলেস সেম, জাস্ট 2-1টা সাইন্স অথবা সিমটমস শুনে আমরা হয়তো বলতে পারি এটা খাদ্যনালীতে, এটা পাকস্থলীতে, অথবা এটা অন্ত্রের সমস্যা। তো এই জন্যে এন্ডোস্কোপি করলে আমরা কিন্তু একের সাথে 3টে জিনিসই কিন্তু দেখতে পারবো। এন্ডোস্কোপি করা হয়, আমাদের জন্মনে একটা ভীতি যে একটা টিউব গলাতে প্রবেশ করানো হবে, আগেও ভীতি ছিল, এখনও ভীতি আছে। আপনারা কতটুকু এগিয়ে আছেন যে এই ভীতিটা দূর করবার জন্য? আসলে ভীতিটা কিন্তু অমূলক না, এটা আমি বলবো, কারণ আগের যাদের এক্সপিরিয়েন্স যারা আছে এন্ডোস্কোপির তারা কিন্তু মূলত আপনার চিন্তা করে যে একটা ক্যামেরা গলা দিয়ে নামবে, এবং আগেকার যে প্রসেস যেটা ছিল ইট ওয়াজ ভেরি ক্রুড। আই মিন পেশেন্টরা কিন্তু বুঝতে পারতো এবং পুরো প্রসেসটা তারা জানতো এবং উপলব্ধি করে, যার জন্য ওই ব্যাড এক্সপিরিয়েন্সের কারণে অনেকে করে না। এখনও আমি অনেক পেশেন্ট পাই যাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে তারা বলে এন্ডোস্কোপি তারা করবে না। তবে এখন আমি বলতে পারি যে এখন এন্ডোস্কোপি প্রসিজিওরটা এখন অনেক ইজি, এবং এটা মোটামুটি পেশেন্টদেরকে আমরা ডিপ সিডেশনই বলি, ওটাতে করি, যার জন্য রোগীরা কিন্তু এখন আর টের পায় না ওরকম। ডক্টর ইকবাল মাসুদ খান, আপনি দীর্ঘদিন যাবৎ এই কাজ করে আসছেন, যেহেতু ক্যান্সার সার্জন, আপনি জিআই সার্জন, ব্রেস্ট সার্জন, তো জানতে চাই এন্ডোস্কোপি করার পরে আপনি সাধারণত কী পেয়ে থাকেন, কি আশা করেন? না, এখন নির্ভর করে হচ্ছে আপনার কোন লেভেলে। ধরেন এটা যদি বিনাইন লিজন যদি হয় তাহলে আপনার ক্ষত পাওয়া যায়, জাস্ট ইনফ্ল্যামেটরি অথবা টিনজেস অথবা এনগর্জমেন্ট অফ দ্য ভেসেল যেগুলো পাওয়া যায়। আর আলসার হলে তো আলসারই পাচ্ছে। তো এখন আলসার যদি হয় তাহলে আমার সবার কাছে আমার একটা অ্যাডভাইস থাকবে যে আলসার অথবা কোনো লিজন যদি পেয়ে থাকে, ইররেসপেক্টিভ লিজনও যদি না পেয়ে থাকে, যদি এন্ডোস্কোপি যদি করায় অ্যাটলিস্ট একটা ক্লো টেস্ট করে নেওয়া ভালো। আচ্ছা, কারণ একটা ক্লো টেস্ট করলে যেটা আপনার যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আসলে আছে কি না এটা জানা জরুরি। এটা কারণ এটা জানলে দেখা যাবে যে আপনার অ্যাটলিস্ট 80% পেশেন্ট কিন্তু আপনার এই 95% পেশেন্ট ইনফ্যাক্ট এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে কিন্তু অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের জন্য ভুগছে। তো আমরা যদি এটা নিশ্চিত হতে পারি যে তার এইচ পাইলোরি ব্যাকটেরিয়া নাই, তাহলে কিন্তু আমাদের অনেকটা বোঝা কিন্তু হালকা হয়ে যায়। কারণ এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যদি থেকে থাকে এবং আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারলাম না এবং এটা ট্রিট করতে পারলাম না, তাহলে কিন্তু একটা কিউরেবল একটা ডিজিজকে আমরা কিন্তু মোটামুটি নন কিউরেটিভ ডিজিজে নিয়ে যাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2, কালে এটাই কিন্তু ট্রান্সফর্ম হবে ক্যান্সারের দিকে। একটা ফোনে যাই। হ্যালো, হ্যাঁ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যাঁ, কি জানতে চান বলুন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, কি জানতে চান বলুন। জি, আমার ওয়াইফের ওই পায়খানার সমস্যা, মানে পায়খানা হয় না। জি, আপনার কি গ্যাসের সমস্যা আছে? পাকস্থলীর উপর পেটের সমস্যা হয়? জি না। আর ঠিক আছে, ঠিক আছে, জি, আমরা উত্তরটা দিচ্ছি। জি, এখন জি না।
আপনার কথাগুলো স্পষ্ট নয়, পায়খানা কখনো ভালো হয় কখনো খারাপ হয় এই তো বলতে যাচ্ছেন, এবং গ্যাসের জন্য হয়তো বা হচ্ছে, আমরা সংযোগ হারিয়েছি। ডক্টর ইকবাল মাসুদ খান, আমরা আলোচনায় আসি যে পাকস্থলী আলসার যখন পেয়ে যান, রোগী অনেকে ভয় পেয়ে যান যে একটা ঘা পাওয়া গেছে, তো তাদের জন্য আপনার পরামর্শগুলো কি থাকে? পরামর্শ যেটা থাকে, যদি ধরেন আমরা বায়োপসির মাধ্যমে তো জানতে পারছি এটা আপনার বিনাইন না ম্যালিগন্যান্ট, এটা গেল একটা। আর বিনাইন যদি হয় তাহলে অবশ্যই পেশেন্টদেরকে আপনার অভয় দেওয়া হয় যে এটা ওষুধ খেলে এবং জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করলে এটা আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, ইন কেস এই আলসার অথবা ক্ষতটা আপনার ক্যান্সারের কারণেও যদি হয়ে থাকে, সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ক্ষতের আমরা স্টেজিং করি যে কতটুকু পাকস্থলী কতটুকু লেয়ারে সে ইনভলভ করলো। তো সেক্ষেত্রে দেখা যাবে যে যদি আর্লি স্টেজে যদি থাকে তাহলে অবশ্যই আমরা কিউরেটিভ একটা স্টেজে নিয়ে আসতে পারি, নাম্বার 1। নাম্বার 2, যদি এর থেকে অ্যাডভান্স স্টেজ যেরকম 2 স্টেজের পরবর্তীতে 2, 3, 4-এ যদি চলে আসে, তখন তাদেরকে ওইভাবে আমাদেরকে কাউন্সেলিং করতে হয় যে অবশ্যই এটা ট্রিটেবল, বাট কিউরেবল কিনা ওই স্টেজিংয়ের উপর নির্ভর করবে, এবং তখন ট্রিটমেন্ট প্ল্যানগুলো আপনার ভ্যারি করবে। যেমন আর্লি স্টেজের ক্যান্সারে আপনি খালি মিউকোসেক্টমি, যেটা হচ্ছে মিউকোসা খালি কেটে ফেললে হয়ে যাচ্ছে, ওয়ারাজ স্টেজ 2 এর লাস্ট স্টেজ অথবা স্টেজ 3, 4-এ গেলে কেবলমাত্র ওই মিউকোসেক্টমি না, পাকস্থলীর ডিমার্কেশন আছে, পাকস্থলীর কতটুকু অংশ কাটতে হবে এবং কাটার পরে রোগীর কী অসুবিধা হতে পারে, অথবা খাদ্যাভ্যাসের কী কী পরিবর্তন হতে পারে, অথবা সে কী কী খাওয়া দাওয়া করবে, এবং এটা আমরা তাদেরকে ওইভাবে কাউন্সেলিং করে। যখন আপনারা এন্ডোস্কোপি করছেন, পাকস্থলীর কোথায় কোথায় সাধারণত ক্যান্সারটি পাওয়া যায়, অনেকে প্রশ্ন করতে পারেন। আসলে পাকস্থলীর এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে যে ক্যান্সারগুলো হয় সেগুলো সাধারণত পাকস্থলীর লোয়ার এন্ডে থাকে। পাকস্থলীতে ইলাস্টিক একটা ব্যাগ, রাইট? তো এটা লোয়ার এন্ডে যেটা পাইলোরাস যেখানে আছে, ওখানেই মূলত ক্যান্সারের প্রবণতাটা বেশি হয়, এবং এই জন্য এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে যে আপনার পাকস্থলীর ক্যান্সার যে হয় এটা এস্টাবলিশ হয়েছে তখন, যার জন্য এখন পশ্চিমা বিশ্বে কিন্তু এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে লোয়ার এন্ড অফ দ্য স্টমাকে ক্যান্সার হওয়ার প্রবণতা এখন কিন্তু কম। ওদের কিন্তু এখন হচ্ছে আপনার উপরের দিকে খাদ্য নালী এবং পাকস্থলীর যে সংযোগস্থল, যেটা ওদের দেশে ওটা কিন্তু বেশি, কিন্তু আমাদের এই যে ইন্ডো পাক কন্টিনেন্টে এখন কিন্তু লোয়ার পার্ট অফ দ্য স্টমাকে কিন্তু বেশি ক্যান্সার। গ্যাস্ট্রাইটিস আর পাকস্থলী রোগ বা পাকস্থলী ক্যান্সার আসতে গেলে প্রথমে জানতে হবে গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার, আমরা যেগুলো বলি পাকস্থলী ব্যথা হয় প্রায় সবগুলো ক্ষেত্রেই, এই দুটোর চিকিৎসা কি, গ্যাস্ট্রাইটিস এবং আলসার যাদের হয়? আসলে গ্যাস্ট্রাইটিস এবং আলসার, এখন গ্যাস্ট্রাইটিস যদি হয়ে থাকে, যেটা সচরাচর আমরা পাই, অথবা যেটার কারণে রোগীরা সাধারণত কমপ্লেন অথবা সিমটোমেটিক হয়ে থাকেন, তো এই ক্ষেত্রে আমরা ওই যে আপনাদের ট্রিটমেন্টের প্ল্যানের মধ্যে যেটা আছে আপনার, আমরা ফার্স্টে আমরা হচ্ছে অ্যান্টাসিডস দিই, যেমন অ্যাসিডটাকে মানে নিউট্রাল করার জন্য সিরাপস এবং অ্যান্টাসিডস জাতীয় ওষুধ অথবা সাসপেনশন আমরা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে আমরা H2 রিসেপ্টর ব্লকার্স এগুলো আমরা দিয়ে থাকি। এরপর আমরা প্রোটন পাম্প ইনহিবিটার আমরা ইউজ করি। তো এই যে এই আপনার H2 এবং প্রোটন পাম্প ইনহিবিটার্স যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু আমরা ইউজুয়ালি সেকেন্ড অথবা থার্ড লাইন অফ ট্রিটমেন্টে কিন্তু রাখি। ইনিশিয়াল ফেজে আমরা অ্যান্টাসিড দিয়ে শুরু করি, তারপর হচ্ছে আপনার H2 রিসেপ্টর ব্লকার্স দিয়ে, এরপরে আপনার পিপিআইসগুলো ব্যবহার করি। এবং কোনো কোনো ক্ষেত্রে যেরকম আলসারের কথা যখন বলবেন, আলসার যদি স্ট্যাবলিশ যদি হয়ে থাকে তাহলে তখন আমরা কি আলসারকে কোটিং করার জন্য সুক্রালফেট জাতীয় ওষুধ আমরা ব্যবহার করি। এটার কারণ একটাই যে ওই ক্ষত জায়গার উপরে আমরা যখন খাওয়া দাওয়া করি, তো এটা স্বাভাবিকভাবে যে ওখানে তো পাকস্থলীর কাজ কি, পাকস্থলীর কাজ হচ্ছে এই যে খাদ্যদ্রব্য আমরা যেগুলো খেয়ে থাকি এটাকে পাচন করা, এটাকে সে ক্ষুদ্র আকারে করে এটাকে আলটিমেটলি অন্তরে পাস করে দেওয়া। তো এখানে যেহেতু ওয়্যার অ্যান্ড টিয়ারটা বেশি হচ্ছে, তো একটা এক্সপোজড আলসার যদি থেকে থাকে আনপ্রোটেক্টেড, তো এই যত কাজ করবে ক্ষতটা তো আরও বাড়তে থাকবে। এই জন্য আমরা ওটাকে কী করি, ওই ওষুধের সাথে সাথে এই ওষুধগুলা এই কোটিংয়ের একটা ব্যবস্থা করে দিই, যার জন্য দেখা যাচ্ছে যে আপনার এই আলসারগুলা কালেক্রমে ভালো হয়ে যায়। এখন দেখা যায় যে লং স্ট্যান্ডিং পাকস্থলীর আলসার যদি থেকে থাকে, সেক্ষেত্রে আমরা চান্স নেই না, তখন আমরা অনেক ক্ষেত্রে আমরা যেটা করি, তখন আমাদের ওই ক্ষতটুকু পাকস্থলীর যে ক্ষতটুকু আছে ওইটাকে আমাদের অপারেশন করে ফেলে দিতে হয়। আচ্ছা, আমরা আলোচনা থাকবো, একটা ফোনে যাই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বিষয় বলছি কুষ্টিয়া থেকে। জি, কি জানতে চান বলুন। যেমন স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, আমার সমস্যা হচ্ছে অ্যাকুয়াট প্যানক্রিয়াটাইটিসের পাকস্থলীতে, 2010 সালে এটা ধরা পড়ছে। তো এটা সমস্যার ঠিক হবে কিনা, কি করতে হবে এটার জন্য, স্যারের কাছে এটা আমার জানা আছে। এখন আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? এখন ভালো, কিন্তু আমার পেটে ব্যথা বমি এটা এখন হয় না, আগে এটা বারবার হতো, পেট ব্যথার বমি পাকস্থলীতে খুব। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ছিল তার 2010 সালে, আমি বুঝতে পেরেছি আমরা। জি, ওনার কি কারণে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কারণ হচ্ছে আপনার 50% অফ দ্য কি বলে প্যানক্রিয়াটাইটিস যেটা হয় সেটা হচ্ছে গল স্টোন
জি। মানে পিত্তথলিতে পাথর যদি হয় এটা একটা, অ্যালকোহল একটা, ঠিক আছে না? এই দুইটা হচ্ছে মূল কারণ। তাছাড়া অন্যান্য যেসব কারণে হয়, অনেক সময় দেখা যায় যে রক্তে আপনার হচ্ছে গিয়ে লিপিডের প্রাধান্য হলে হয়ে থাকে, এবং অন্য কোনো অনেক ধরনের ওষুধ আছে, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ যদি হয়, এই কারণে প্যানক্রিয়াটিস হতে হবে। তবে 15% অফ দ্য প্যানক্রিয়াটিস কিন্তু মানে আননোন, এর কোনো কারণ জানা যায়নি। এখন উনি যদি বলেন 2010 সালে ওনার প্যানক্রিয়াটিস হয়েছিল, 2019 সালে, তো 9 বছর আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তবে ওনার কাছে একটাই জিনিস আমি ওনাকে অ্যাডভাইস যেটা করবো, যে ওই সময় যে ওনার প্যানক্রিয়াটিস যখন হয়েছিল তখনকার ইনভেস্টিগেশন পাকস্থলীতে পিত্তথলিতে পাথর ছিল কি না, আচ্ছা, এটা গেল একটা। আর যদি না থেকে তো যদি থাকে, তাহলে অন্য অন্য আদার যে কারণ এগুলা দেখা হয়েছে কিনা। আর উনি যেটা বলেন পেট এখনো ভার অথবা একটু বমি 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 ভাব ভাব আছে। হয়, জি। তো ওনাকে বলবো উনি একটা এন্ডোস্কোপি করে নিক এবং একটা আলট্রাসোনোগ্রাফি করে ইনিশিয়াল ফেজ এখনকার জন্য। ওগুলাতে যদি কিছু যদি না পাওয়া যায়, পরবর্তী উনি ডাক্তারের পরামর্শ নিতে অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করে নিতে পারেন। আমরা আলোচনা আসি আজকের প্রসঙ্গে গ্যাস্ট্রিক ক্যান্সার, পাকস্থলী ক্যান্সারে আসে, এর চিকিৎসা কি? আসলে পাকস্থলী ক্যান্সারের চিকিৎসাটা মূলত নির্ভর করবে যে বিভিন্ন স্টেজের উপর। আচ্ছা, আমি আগে যেটা বলেছি, আপনার স্টেজ 1-এ যদি থাকে, যেটা হচ্ছে কি আপনার জাস্ট ও লাইনিংয়ে ইনভলভমেন্ট থাকে, সেখানে হচ্ছে এই যে এন্ডোস্কোপির আমরা এত কথা বললাম, এন্ডোস্কোপির সাহায্যে কিন্তু মিকোসেক্টমি যেটা আছে ওটা করে ফেলে কিন্তু এই ক্যান্সারের চিকিৎসা জাস্ট ওই এন্ডোস্কোপি, কোনো কাটা ছেঁড়া না, এন্ডোস্কোপি করেই কিন্তু আপনি করে ফেলতে পারছেন। আচ্ছা। এটা গেল এক। এখন স্টেজ 2-তে যদি আসে, এখন নির্ভর করে যে ক্ষতটা কত বড়, এবং সেই ক্ষেত্রে স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এই 3টা স্টেজে আসলে কিন্তু তখন পাকস্থলীর কাটার কথা আসছে। এখন পাকস্থলীরা কতটুকু কাটবেন এটা কিন্তু ডিফাইন্ড। এই যে প্রত্যেকটা ক্যান্সারের চিকিৎসার অপারেশনও এবং কতটুকু কোন অর্গানের কতটুকু ফেলতে হবে, এগুলো কিন্তু সব কিন্তু আপনার ডিমার্কেটেড এবং ওয়েল ডিফাইন্ড। এখানে আমার আপনার বানানো কিছু নাই। এমনকি সারা বিশ্ব একই তালে এটা চলছে। এটা একই মোটামুটি। একটা ফোনে যাই, তারপর আবার যাই আলোচনায়। হ্যালো, জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা বলুন? হ্যাঁ, আমি ওই যে আমার মেয়ের বয়স হলো 11 বছর। আচ্ছা, তো ওর কিছুদিন পর্যন্ত আর কি অনেক প্রায় 1.5 বছর আগে ওই মাঝে মাঝে প্রায় হয় কি যে বমি করে, পেটে ব্যথা। জি। তখন আমরা গ্যাসের ওষুধ দেই, কিন্তু কোনো কাজ হয় না। বমি শুরু হইলে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বমি করতেই থাকে। তো কোনো ব্যবস্থা বমি করে নিয়েছেন মানে কি? এমন কোনো ব্যবস্থা পেটে নিয়েছেন? কিছু থাকে না, শুধু লালা আসে আর আমরা বুঝতে ইয়া পেরেছি, করে। কোনো ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, ব্যবস্থা আমি বাইরে ডাক্তার দেখিয়েছিলাম, ওনারা বলছিল যে স্পাইলোরি ব্যাকটেরিয়া ওইটা আছে ওর। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা, ধন্যবাদ। তারপর জি। ইয়া দিয়েছিল মানে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। জি। এখন দেখেন উনি যে বলেন এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে জি। বাচ্চার বয়স কিন্তু বেশি না, 11 বছর। 11 বছর বয়স। এইটাই আমি অনেকে বলতে চাই যে আমাদের ধারণা যে বাচ্চাদের মানে অ্যাসিড অথবা গ্যাস্ট্রাইটিসের কথা শুনলে কিন্তু আমরা অবাক হই যে বাচ্চাদের আবার কি অ্যাসিডিটি, এটা তো বড়দের অথবা আর এই কারণে। বাট এটা মাথায় রাখতে হবে যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যে কারোরই হতে পারে, এবং এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে যদি হয়ে থাকে, বাচ্চা যেটা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আইসোলেট করতে পেরেছে, এবং আমার মনে হয় যে উনি থেরাপি, ট্রিপল থেরাপি, যেটা কনভেনশনাল যেটা থেরাপি যেটা সেটা দেওয়া হয়েছে বাচ্চাকে, এবং দিলে আমি বিশ্বাস করবো যেটা। আজকে আমাদের হাতে আর সময় নেই, আরও আলোচনা করার ইচ্ছে ছিল। আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল জিআই, ব্রেস্ট এবং ক্যান্সার সার্জন ডাক্তার ইকবাল মাসুদ খান। আমাদের প্রসঙ্গ ছিল গ্যাস্ট্রাইটিস এবং পাকস্থলীর ক্যান্সার। চমৎকার প্রসঙ্গে আপনারা আমাদের সাথে ছিলেন। এতক্ষণ যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।